টপিকের বিষয় মানে কালকের ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, বার্সেলোনা, পিএসজি, ডর্টমুন্ড, অ্যাটলেটিকো মাদ্রিদ এসব নিয়ে কথা বলার আগে একটা বাজে খবর দিয়েই শুরু করি আজকের ভিডিওটা। সেটা হচ্ছে, যারা আপনারা রেগুলার বেসিস ইউটিউব ফলো করেন, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওস দেখেন, তাদের কাছে অনেকের কাছে পরিচিত নাম অ্যাংরি র্যান্টম্যান। আমাদের সবার প্রিয় তার ইউনিক স্টাইল, রেগে গিয়ে চেঁচিয়ে ভিডিও করা যে ইউনিক স্টাইল, সেই ইউনিক স্টাইলটা আমরা আর পাবো না। বিকজ অ্যাংরি র্যান্টম্যান গতকাল রাতে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। হসপিটালাইজ ছিল ব্যাঙ্গালোরে, আই থিঙ্ক কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, অ্যান্ড ওপেন হার্ট সার্জারির পর বডি আর রেসপন্স করছিল না, মাল্টি অর্গান ফেলিয়ার হতে স্টার্ট করে। তো সিচুয়েশান ডেটোরিয়েট করেছিল, অ্যান্ড অ্যাট লাস্ট আর ধকল নিতে পারেনি শরীর। সো খারাপ লেগেছে খুবই কথাটা শুনে, খবরটা পেয়ে, কারণ এত বড় ক্ষতি কোনো ফ্যামিলিতে কারোরই হওয়া উচিত নয়। আমি জানি না কি বলবো, কোনো ভাষা নেই। বাস এটুকুই শুধু বলবো ভিডিওর মাধ্যমে, কোনো দিন সামনাসামনি দেখা তো হয়নি, বাট ভিডিওর মাধ্যমে এটুকুই বলবো যে আপনাদের মতো ইউটিউবাররাই আমাদের ইন্সপিরেশন। ডগ বাবা, ইয়াশ, অ্যাংরি র্যান্টম্যান। তো ভালো থাকবেন যেখানে থাকবেন, এর বেশি আর কি বলতে পারি। তো ম্যাচের বিষয় চলে আসি, চলুন। ডর্টমুন্ড অ্যাটলেটিকো মাদ্রিদ নিয়েও কথা বলবো, বাট আগে তো পিএসজি বার্সেলোনা নিয়ে কথা বলতে হবে। কারণ কালকে একটা অবাক করা জিনিস আমি দেখছিলাম, মোটামুটি সোশ্যাল মিডিয়াতে এটা ধরে নেওয়া হয়েছিল যে পিএসজিকে একদমই ধ্বংস করে দিয়ে কালকে বার্সেলোনা ম্যাচটা জিতে যাবে, এটা ধরে নেওয়া হয়েছিল। শুরুটা ওরকমই হয়েছিল, কারণ পিএসজির ফার্স্ট লেগ আর সেকেন্ড লেগের শুরুতে যতক্ষণ না রেড কার্ড হলো 29 মিনিট অবধিও আমি দেখছিলাম যে আরাহো যতক্ষণ রেড কার্ড না হলো তার আগে অবধিও কিন্তু বার্সেলোনা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে এই লেগটায় নেমেছিল, দুটো লেগে, মানে এই ফিক্সচারটায়। অনেক দিন পর দেখছিলাম যেখানে বার্সেলোনা বল পজিশন রাখার জন্য ছটফট করছিল না, সেরকম একটু ডাইরেক্ট হওয়ার চেষ্টা করছিল, লং বল একটু ডাইরেক্ট হওয়ার চেষ্টা করছিল। লামিনে ইয়ামালের কাছে বল গেলে ডাইরেক্ট ডিফেন্সকে, অপোনেন্টের ডিফেন্সকে অ্যাটাক করা, এই একটা টেন্ডেন্সি দেখছিলাম। আমি জানি না কোথাও সেটাই বুমেরাং হলো কিনা বার্সার ক্ষেত্রে, কিন্তু কালকের ম্যাচ দেখে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম যে সার্জিও বুস্কেটসের রিপ্লেসমেন্ট এখনও বার্সা পায়নি, পাওয়া ডিফিকাল্ট। তাই কোথাও না কোথাও বার্সেলোনা ম্যাচ কন্ট্রোল করার যে ক্ষমতাটা সেটা আগের মতো নেই। আমি বলবো না যে নেই, হারিয়ে গেছে, না না, এটা না, কারণ ওটা বার্সেলোনার ডিএনএতে বল রাখা, ম্যাচ কন্ট্রোল করা, নিজেদের রিদমটাকে ম্যাচের রিদমের সঙ্গে স্লো করে দেওয়া, তো এই জিনিসগুলো বার্সেলোনার ডিএনএতে। কিন্তু কোথাও না কোথাও এফেক্ট তো একটা হয়েছে বস, সার্জিও বুস্কেটসে না থাকাটা এফেক্ট হয়েছে। কারণ কালকে যে ডিফেন্সিভ মিডফিল্ড লাইন আপটা ছিল আপনার, সেটা হচ্ছে আমাদের গুন্ডোগান আর তার সাথে ফ্র্যাঙ্কি ডিজং। তো গুন্ডোগানের আমরা যারা খেলা দেখেছি ম্যানচেস্টার সিটিতে, গুন্ডোগান কিন্তু অলওয়েজ বক্সে রান নিতে একটা সবসময় পছন্দ করে, আর ভালো স্কোরারও। তো বার্সেলোনার যে মিডফিল্ড স্ট্রাকচারটা সেটা কালকে কোথাও না কোথাও একটু তো হেল্প করেছে পিএসজিকে। কারণ যেভাবে ভিটিনিয়া আর প্লেয়ারটার নামটা আমি ভুলে গেলাম, ভিটিনিয়ার সাথে আই থিঙ্ক রুইজ যেভাবে মিডফিল্ড থেকে বারবার বার্সার পেনাল্টি বক্সে ঢুকছিল। হ্যাঁ, এটা মানছি যে রেড কার্ড হয়ে যাওয়াতে বার্সেলোনার গেম প্ল্যানে বিশাল চেঞ্জেস চলে আসে। বার্সেলোনা ওই রেড কার্ডটা থেকে আর মানে কোনোভাবেই আর ওটা থেকে ফেরত আসতে পারেনি। আমার মনে হয় রেড কার্ডটার পর বার্সেলোনার মধ্যে সেই বিলিভটা কোথাও না কোথাও হারিয়ে গেছিলো যে উই ক্যান উইন দিস ম্যাচ, আমরা এই ম্যাচটাতে ফেরত আসতে পারি, হয়ে ওঠেনি। আর যদি আপনার টিমে ডেমবেলে, এমবাপ্পে এই রকম ধরনের প্লেয়ার থাকে, দেন ডিফিকাল্ট, আপনার পক্ষে খুব ডিফিকাল্ট তাদেরকে। কারণ একটু কনসেন্ট্রেশনের যদি নড়ে যায়, এদিক থেকে ওদিক হয়ে যায়, আপনি একটু যদি জায়গা দিয়ে দেন, এই দুজন আপনাকে শেষ করে দেবে। আর ডেমবেলে যে ফর্মে কালকে খেললো, বার্সেলোনার সাপোর্টাররা নিশ্চয়ই এটা ভাবছে যে ভাই তুমি যত বছর আমাদের এখানে ছিলে তার একটু যদি খেলে দিতে। কালকে যে খেলাটা ডেমবেলে, শুধু কাল নয়, দুটো লেগে ডেমবেলে যে খেলাটা খেলেছে তার 50% বার্সেলোনা থাকা অবস্থায় যদি খেলে দিত, আর ডেমবেলে ফিট থাকলে যে কতটা ডিস্ট্রাকটিভ একটা প্লেয়ার হতে পারে আমরা সেটা কালকে আবার দেখতে পেয়ে গেছি। কিলিয়ান এমবাপ্পে তো মোটামুটি জানিয়ে দিল, ভাই আমি
আসছি লা লিগাতে, অ্যান্ড আসার পর এই সিনারিও বারবার দেখতে হতে পারে তোমাদের। রিয়াল মাদ্রিদের হয়ে হি উইল স্কোর এগেনস্ট বার্সেলোনা আর সেলিব্রেট করবে এইভাবে, এটা বারবার দেখতে হতে পারে। বাট এখন প্রশ্ন হচ্ছে পিএসজি সেমিফাইনালে, অ্যান্ড পিএসজি ফাইনালেও যেতে পারে, বিকজ তার এগেনস্টে ডর্টমুন্ড। আমি ডর্টমুন্ডকে ছোটো করছি না, একদম নয়, ডর্টমুন্ডকে ছোটো করছি না আমি। কালকে ডর্টমুন্ড যে খেলাটা খেলেছে এগেনস্ট অ্যাটলেটিকো মাদ্রিদ, সেটা দেখে আমার দুটো প্রশ্ন দাঁড়িয়েছে। প্রথম প্রশ্ন যেটা দাঁড়িয়েছিল সেটা হচ্ছে স্যাবিটজারকে ছাড়ার ডিসিশনটা ম্যানচেস্টার ইউনাইটেডে কোন কর্মকর্তা ছিল, কোন বোর্ড মেম্বারের ছিল? এরিক টেন হাগের ছিল? যদি থাকে, এরিক টেন হাগ কি খেলা দেখছে? তাহলে স্যাবিটজারের খেলাটা দেখো। স্যাবিটজারকে মাত্র 22 মিলিয়ন না 25 মিলিয়নে ইউনাইটেডকে অফার করা হয়েছিল, ইউনাইটেড নেয়নি। 18 মিলিয়নে ডর্টমুন্ড নিয়ে নিয়েছে দর কষাকষি করে। স্যানচোকে ছেড়ে দেওয়ার পর স্যানচোর কালকে পারফরমেন্স দেখুন। বাই দ্য ওয়ে, স্যানচো কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল খেলছে, আমরা 7th or 8th পজিশন নিয়ে লড়াই করবো এরপর। যাই হোক, ওসব নিয়ে এখন ডর্টমুন্ড নিয়ে কথা। যে ইয়েলো ওয়াল কালকে ডর্টমুন্ডের সাপোর্টাররা তৈরি করেছিল সিগন্যাল ইদুনা পার্কে, সেই ইয়েলো ওয়াল দেখে কালকে অ্যাটলেটিকো মাদ্রিদ এতটা নড়ে যাবে আমি ভাবতে পারিনি। আপনি ভেবে দেখুন, অ্যাটলেটিকো মাদ্রিদ ডিফেন্সিভলি এতটা কোলাপস কবে করেছে লাস্ট? এইরকমভাবে খুব রেয়ার দেখা যায় এটা। আর যে চান্সেস, মোরাটা আর নামটা ভুলে যাচ্ছি আমি, এত নাম ভুলে যাচ্ছি কেন আজকাল কে জানে, মোরাটা যে গোলটা কালকে মিস করলো শুরুতে, পরের দিকে অ্যানহেল কোরিয়া যে গোলটা মিস করলো, এইগুলো ম্যাচের বিশাল বড় এফেক্ট ফেলে দেয়। কারণ এটা একটা বড় ম্যাচ, নকআউট ম্যাচ। ডর্টমুন্ড তার চান্স পেয়েছে, গোল স্কোর করেছে। ডর্টমুন্ড কিন্তু পিএসজি এখন হালকাভাবে নিতে পারবে না ডর্টমুন্ডকে। আজকে রাতে ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ এতিহাদ স্টেডিয়ামে, আর তার সাথে আর্সেনাল ভার্সেস বায়ার্ন মিউনিখ অ্যালিয়ান্স এরিনাতে। এইরকম দুটো হাই প্রোফাইল খেলা কি করে এক টাইমে হতে পারে ভাই? এটা মানে এর থেকে বড় ক্রাইম হতে পারে না। বাট কিছু করার নেই, দেখতে আমাদের হবে। এখন কি মনে হচ্ছে? প্রেডিকশানে আসার আগে আমি শুধু একটা জিনিসই বলবো যে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে কখনো হালকা তো পেপ গার্দিওলা নেবে না। একবার যেভাবে হেরেছে, তারপর লাস্ট ইয়ার উড়িয়ে দিয়েছিল সেকেন্ড লেগে এই এতিহাদে, আমি মনে আছে। আজকে সেরকম একটা কিছু আবার রিপিট হবে কি আই ডোন্ট নো, বাট ফার্স্ট লেগে যে ঝলক দেখেছি সিটির, যদি সিটি ঘরের মাঠে খেলতে শুরু করে দেয়, আমি বলতে চাইছি যদি সিটি ঘরের মাঠে রিদম পেয়ে যায়, জানি না, বাট অপোনেন্টও তো ভিনিসিয়াস, বেলিংহাম, রড্রিগো, ভালভার্দে, ক্রুজ, মডরিচ, চুয়ামেনি আজকে নেই, কামাভিঙ্গা। চূড়ান্ত এক্সাইটেড ভাই আজকের ম্যাচটা নিয়ে। আর একটা দিকে আলিয়ান্স আরিনাতে বায়ার্ন মিউনিখ উইল প্লে এগেনস্ট আর্সেনাল, আর আমার কোথাও না কোথাও মনে হচ্ছে আর্সেনাল অ্যাস্টন ভিলার কাছে হেরে গিয়ে এই লেগটাতে বড্ড চাপে পড়ে গেছে। অ্যাস্টন ভিলার রেজাল্টটা কোথাও না কোথাও আর্সেনালকে এফেক্ট দিতে পারে, কারণ এখনও অবধি আর্সেনালকে আপনি মেন্টালিটি মনস্টার বলতে পারবেন না। পারবেন কি? পারবেন না। আজকের প্রেডিকশন, ম্যানচেস্টার সিটি 1, রিয়াল মাদ্রিদ 2। মানে আমি বলতে চাইছি রিয়াল মাদ্রিদ আজকে জিতবে। হ্যাঁ, এক্স্যাক্ট আমি ওটাই বলতে চাইছি। মানে আজকে কেন জানি না আমার বারবার মনে হচ্ছে রিয়াল মাদ্রিদের দিন হতে পারে। এটা আমার প্রেডিকশান। ম্যাক্সিমাম প্রেডিকশান আমার ভুলই হয়। আর্সেনাল, বায়ার্ন মিউনিখ আর্সেনাল, বায়ার্ন মিউনিখ 3, আর্সেনাল 1, এটা আজকে প্রেডিকশান। যা হবে কালকে ভিডিওতে তো চলুন দেখতেই পাবো। वो तो पता चल ही जाएगा ना मैच देखने के बाद। तो রাতে আগে ম্যাচ দেখি, দেন উই উইল টক অ্যাবাউট ইট। ওকে গাইস, চলো বাই। সবাই খুব ভালো করে আজকে রাতে খেলা এনজয় করুন, দেখা হচ্ছে।